আলোচক এবং অতিথিরা মঞ্চে উপস্থিত হয়েছেন। শুরুতে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি হৃদয় হাসান বাবুকে। শুভ সন্ধ্যা। প্রখ্যাত গল্পকার, উপন্যাসিক, সবার প্রিয় মানুষ অধ্যাপক বিচিত্রা সেনের প্রকাশিত বই বুভুক্ষু বিষাদের আজকে প্রকাশন উৎসব। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের সবার প্রিয় ভাজন কবি, সাংবাদিক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব রাশেদ রূপ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আলোকিত মানুষ অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, তিনজন আলোচক যারা আমাদের প্রিয় মানুষ, আমাদের সঞ্জীব দা, কবি রুহুল রুহেল এবং প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আজকে যিনি সঞ্চালনা করছেন ওনার আপন মানুষ, প্রিয় মানুষ অধ্যাপক রূপনারায়ণ চিটু। উপস্থিত যারা আছেন সবাই তো আমাদের পরিচিত জন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত হওয়ার জন্য। হঠাৎ করে আমার নামটি বলা, তারপর আমি আসলে খুব কম বলতে চাই। নাম যখন বলে ফেলেছেন কিছু তো বলতেই হচ্ছে, তাই বলা। বইমেলায় বইটি প্রকাশিত হয়েছে জেনে ছুটে গিয়েছিলাম রাদিয়া প্রকাশনে। একটা বইও নেওয়া হলো, ফটোবাজিয়া হলো কিছুক্ষণ। পড়েছি, কিন্তু বই নিয়ে আমি কিছু বলবো না, কারণ তিনজন আলোচক আছেন, ওনারাই বলবেন। তবে আমি বলি যে যিনি কথা বলতে ভালোবাসেন, হাসি দিয়ে মানুষকে চমৎকার করে আবরণ করে নেন, আমাদের বিচিত্র ছিলেন। ওনার শব্দের গাঁথনি কিন্তু খুব মজবুত, ওনার লেখা একটা ধারাবাহিকতা আছে, সমাজকে তুলে নেন। উনি নিজের দেখা বিষয়গুলোকে গল্পে, উপন্যাসে রূপান্তরিত করার চেষ্টা করেন। তো অবশ্যই ওই ওনার বইগুলো পড়ার মতোই থাকে। বিভিন্ন সময় চেষ্টা করি আপন মানুষগুলোর বই নেয়, উনি একজন, আবার উনি আমার বইও নেন আর কি মাঝে মধ্যে। যাক, সেই আর ওইদিকে যাবো না। আমি আজকের এই অনুষ্ঠান সফলতা কামনা করছি। যারা এসছেন এই বিকেল সন্ধ্যার টাইমটা বাসায় না থেকে প্রিয়জনদের মাঝ থেকে সময় নিয়ে এখানে আসছেন, অবশ্যই সাধুবাদের যোগ্য। সবাইকে আমি চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে, কারণ যে কোনো প্রকাশনা প্রতিষ্ঠানটাই হচ্ছে আমাদের সদস্যভুক্ত, এবং আমরা চাই এই ধরনের প্রকাশনা প্রতিষ্ঠানগুলো কাজ নিয়ে এগিয়ে যাক, এবং একটি বইয়ের প্রচার হওয়া মানে সেটা আমাদেরও প্রচারে যাওয়া। সুতরাং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হৃদয় হাসান বাবু ভাই আপনার প্রাণোজ্জ্বল বক্তব্যের জন্য। এখন লেখক পরিচিতি তুলে ধরবেন নাজনীন আমান।
শুভ সন্ধ্যা। বিচিত্রা সেনের জন্ম 1970 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। দৈনিক নিবাস চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার উত্তর টুসি গ্রামে। তবে জন্মলগ্ন থেকে এ পর্যন্ত চট্টগ্রাম শহরেই তার জীবনযাপন। বাবা 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত শহীদ বিভূতি রঞ্জন সেন, মা শ্রীমতী কল্যাণী সেন। বিচিত্রা সেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন গার্লস স্কুল থেকে এসএসসি, চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যের সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রামে অধ্যাপনায় নিয়োজিত। অবসরে তিনি সাহিত্য চর্চা এবং নাট্য চর্চায় তৃপ্তি পান। তার প্রকাশিত বই অন্যরকম গল্প, নীলখাম, চোখের আলো, অনামিকার অবনীশ, ওরা ফেরেনি কেউ, জলছবি সংসার, পদ্ম পাতার জল, জাগিয়া উচিত প্রাণ, গলাকারা উড়ে যায় ইত্যাদি। 2025-এর 21-এর বই মেলায় প্রকাশিত হচ্ছে তার গল্পগ্রন্থ গুপ্ত বিষাদ। পত্রিকায় নিয়মিত তার গল্প, কবিতা এবং প্রবন্ধ প্রকাশিত হয়। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র শান্তন বিশ্বাস এবং এক কন্যা বিমুক্তা বিশ্বাসের জন্ম। তার স্বামী সলিল বিশ্বাস একজন আয়কর আইনজীবী। ধন্যবাদ। ধন্যবাদ নাসরিন আপু। এখন সেই মুহূর্ত, বইয়ের মোড়ক উন্মোচনের সময়। আমরা যারা আছেন অতিথিরা মঞ্চে সবাইকে অনুরোধ করব অমিতা স্বপনদা আপনাদেরকে একটু মঞ্চে রাখছি, বইয়ের মোড়ক উন্মোচনে থাকার জন্য অনুরোধ করছি। আসার অনুরোধ করছি। জিন্না ভাই, বাবু ভাই আসেন, হৃদয় হাসান বাবু ভাই। ধন্যবাদ। মুখ্য বিষাদের প্রচ্ছদ প্রদর্শন হলো। আমরা এখন আলোচনার দিকে যাব। গ্রন্থের আলোচনা করবেন প্রথমে অধ্যাপক সঞ্জীব বড়ুয়া। মুখ্য বিষাদ নিয়ে অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, কবি রঘু রুবেল এবং অধ্যাপক গোফরউদ্দিন জিটু আলোচনা করবেন। প্রথমে আসবেন অধ্যাপক গোফরউদ্দিন জিটু। রাজিয়া প্রকাশন থেকে এই বছর প্রকাশিত হয়েছে আমাদের খুব প্রিয় লেখক অধ্যাপক বিচিত্রা সেনের দশম গ্রন্থ গুপ্ত বিষাদ, যদি একটি নেগেটিভ নাম এবং যে কোনো নামকরণ যদি পজিটিভ হয় আমার মনে হয় খুব ভালো। কিন্তু উনি এমন সব বিষয় এই গল্প বইতে এনেছেন যেটি বাস্তবতা থেকে উঠে আসা। ওনার এখানে 14টি গল্প আছে, ছোট গল্প, এবং গল্পগুলো যেহেতু একজন কলেজ শিক্ষক, উনি সেই তার ছাত্রছাত্রীদের উপযোগী করে কিছু গল্প এখানে আছে। এবং সেই গল্পগুলো আমি দেখি যে উনি যে গল্পগুলো লিখেছেন তার শিরোনামগুলি করি
নাম হচ্ছে অভিশাপ, দেয়া গেলে আসে কাছে, ইউটার্ন, বন্ধুত্ব, ডায়েরির পাতাগুলো তোমার পরে ঠেকাই মাথা, বিপন্ন বিস্ময়, কোথায় যে পাই, রাঙামাটির সেই কটেজে হারিয়ে আবার খুঁজি, আমাদের গয়ে যাত্রা, অন্যরকম শ্রোতা, আরাতের অন্তি, এবং শেষ যে গল্প সেটির নাম হচ্ছে বুভুক্ষ বিষাদ। আজকে আমাদের রাজিয়া প্রকাশনের প্রকাশন উৎসবে সম্মানিত সভাপতি, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিশু সাহিত্যিক শ্রদ্ধেয় রাশেদ রুকমিনা, আমাদের আজকের প্রধান অতিথি, আজকে যার শুভ জন্মদিন, এবং তিনি নিজে একজন গল্পকার, একজন উপন্যাসিক, একজন সাহিত্যিক, অধ্যাপক মুবাশশিরা। তার জন্মদিনে আমরা তাকে পাবো বা পাবো না এরকম একটা দোটানায় ছিলাম। আমাদের সৌভাগ্য যে তিনি ঠিক সময়ে চলে আসছেন এবং যাদের এই নাম আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন কেউ কিন্তু মিস করেননি। উনি এখানে আসছে, আমাদের সাথে সঞ্জিত দাকে আমরা পেয়েছি, তার যিনি রাজিয়া প্রকাশনের একজন শুভাকাঙ্ক্ষী। আমাদের সব অনুষ্ঠানে ওনাকে পাই, আজকেও পেয়েছি। তো আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে প্রথমে যে আমাদের জিজ্ঞাসেন দিদি আমাদের কাছ থেকে রাজিয়া প্রকাশন থেকে বই করছেন, সেই দিদিকে আমরা আমাদের নিয়ম অনুযায়ী একটা অভিষেকের মতো আমরা একটা প্রকাশন উৎসব করি, তাকে অংশ হিসেবে এই ধারাবাহিকভাবে দিদিকে বলতে আমরা পেয়েছি আমাদের লেখক হিসেবে, এবং এটির সাথে আজকে তার অনুষ্ঠানটি আমরা উদযাপন করছি। তো সেই জন্য আমার দ্বিতীয় পর্বে আমাদের যাবে তখন আমরা জন্মদিন আমরা সবাই মিলে উদযাপন করবো। একটা আনন্দের মতো আর একটা আনন্দ, যেহেতু আমরা উৎসব বলছি, এটা উৎসব মতো পরিবেশন আমরা করবো। যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি শুভেচ্ছা জানাই। তো দিদির গল্পের বইটি যে ফেব্রুয়ারিতে বের হয়েছে, আমরা কিন্তু তখনই আমাদের বেস্ট সেলার ছিল রাজিয়া প্রকাশনের এই বইটি, এবং যারা উপস্থিত আছেন বেশিরভাগের কাছে কিন্তু বইটি তখনই চলে গেছে। এবার 9 ফেব্রুয়ারি যে বই মেলা আমাদের এখানে বাবুভাই একটু বক্তব্য রেখেছেন, সেই মেলাটি আমরা আবার আগে জায়গায় করেছি, যেটা অখণ্ড বই মেলার জায়গা ছিল চট্টগ্রামের জিমনেশিয়াম চত্বর, এবং আমাদের যে দাবি ছিল 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পুরো মাস পরে কিন্তু আমরা মেলাটা করেছি। যদিও দেশের অবস্থা ভালো না বলে কত মেলার অবস্থাটা বলা যায়নি, তারপরেও প্রথমবারের মতো আমরা মাস ব্যাপী করেছি। আগামী বছর বলতে আশা করবো যে মাস ব্যাপী হবে এবং ওই জায়গাতেই হবে। তো দিদির যে গল্পগুলি, এগুলি নিখাত ছোট গল্প, প্রত্যেকটা গল্পই আলোচনা করতে অনেক সময় লাগবে, আমি ছুঁয়ে ছুঁয়ে যাবো। এবং প্রথম যে গল্প আমরা যে রুট লেভেলে আমাদের যে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প খুবই বিখ্যাত আছে, নাম হচ্ছে প্রাগৈতিহাসিক। সেই গল্পের ঘটনা আমাদের বাংলা সাহিত্যের মানুষ আছি, আমাদের বিচিত্রাজি বাংলা সাহিত্যের শিক্ষক, আমাদের এলিজাবেথ বাংলা সাহিত্যের শিক্ষক, আমার সভা আলোচনা রুটুল ভাই উনি বাংলা সাহিত্যের অধ্যাপক, আমি নিজে বাংলার শিক্ষক। সঞ্জিত দা আমাদের রাশেদ ভাই কিন্তু গণিতের মানুষ ঠিক আছে, কিন্তু উনি আরো বেশি করে বাংলা সাহিত্যের মানুষ, সাহিত্যের সংস্কৃতি। তাহলে সেই প্রাগৈতিহাসিক গল্পের যে ঘটনা আমরা দেখেছিলাম একদম রুট লেভেলের একজন প্রেমিকার যে ব্যাপারটা আসছে, যে ওনার অভিসার গল্প। আমরা অভিসার বলতে তো কি বলে অনেক শব্দের বাংলা আমরা জানি না, চেয়ারের বাংলাকে অনেকে ভালো করে জানি না, কলেজের বাংলাকে অনেকে জানি না। তো সেটা অভিসার অবস্থা আমরা যেটাকে বলি ডেটিং বা এটা কিন্তু, এবং সেটা শিক্ষিতের সমস্যা না, অশিক্ষিত যারা আছে একজন নির্মাণ শ্রমিক এবং একজন গৃহবধূ, তাদের মধ্যে নির্মাণ কাজের সূত্রে একটা সম্পর্ক স্থাপিত হয়, এবং একদিন বিকেলে সেই নির্মাণ শ্রমিকের সাথে সেই মালতী, কদিন আগে একটা বাংলা ছবি মুক্তি পেয়েছিল, নাম হচ্ছে প্রিয় মালতী, খুবই সুন্দর হচ্ছে ছবিটা, সাম্প্রদায়িক ছবি। সেই ছবির যে মালতী, আমাদের এখানে যে মালতী আছে, আমার প্রথমে নামটা খুবই পছন্দ হয়েছিল এবং গল্পটা আমি অনেকবার পড়েছি। যখন আমি তার ফুল রিডার হিসেবে পড়ছিলাম, আর এটা আবার আলোচক হিসেবে করতে গিয়ে আবারও মুগ্ধ, মানে বিচিত্রাসনের গল্প যতবার পড়বো ততবার কিন্তু করতে ইচ্ছে করবে, আমার ভাষাটা সেরকম সর্জনে। তো সেই নির্মাণ শ্রমিকের সাথে একটা বিকেল বেলা সেই মালতী একজন গৃহবধূ, উনি কোথাও দেখা করতে যাচ্ছেন, এটা হচ্ছে ঘটনা, সামান্য ঘটনা। রবীন্দ্রনাথের যে ছোট গল্পের সংজ্ঞা, যে শেষ হইল না শেষ বা ছোট গান ছোট কথা, ঠিক তারই যেন প্রতিফলন হচ্ছে সে অবিস্ময় গল্প। তারপর যেটা দেয়া গেলে কাছে আসে, আমার এই লেখাটা যখন ফেসবুকে পড়তেছিলাম, যে দেয়া গেলে কথাটা বুঝতেছিলাম যে কি মানে এটার অর্থটা কি। তো পরে বুঝলাম যে দেয়া গেলে মানে ত্যাগ করলে, আমরা যদি কোনো কিছু ত্যাগ করি সেটা আবার ত্যাগেই শুরু এরকম একটা কথা আছে। তো দিদির গল্পের মধ্যে সেই জিনিসটা আসছে যে উনি এই কিভাবে ত্যাগ করে আবার নতুন করে সেটাকে ফিরাই নিয়ে আসছেন, যে কাকে ত্যাগ করলো এবং কিভাবে আসলো। এখানে দুইটা চরিত্র ছিল, একটা ঝুমা এবং রিপা। ওরা ডিসিপ্লিনের কোন একটা ঘটনার পরিচয় হয়েছে এবং পরিচয় হওয়ার পরে
সেই ঝুমা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, আমাদের দ্বিতীয় কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এবং রিপন যে ক্যারেক্টার সে ঠিক আছে 1990 ব্যাচ, আমি নিজেও কিন্তু 90 ব্যাচের স্টুডেন্ট। সেই 90 ব্যাচের সে ছিল যে ডাক্তারি ছাত্র, যেটা রিপন। তারা উভয় নায়িকা। এখন ওদের যে দেখাটা হয়েছে সেই বিয়েটা কিন্তু হয় না, সম্পর্ক হয়েছে একটা প্রেমের মতো, প্রকাশ করে নাই। কিন্তু হঠাৎ করে একটা ঝড় আসছে বা ভুল বুঝাবুঝি হয়েছিল যে শরৎচন্দ্রের ভাষায় যে বড় শুধু কাছেই টানে না, হাত ধরেও সরাইয়া দেয়। মানে প্রত্যেকটা প্রবাদ যেগুলি বাংলা সাহিত্যে প্রচলিত আছে, মনোচিন্তিতের গল্পগুলোতে প্রত্যেকটা গল্প আমি সেরকম কোনো না কোনো প্রবাদ যেন খুঁজে পাচ্ছি। তো দেখা গেল যে একদিন দেখা হয় নাই বা কোনো একটা কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেটা পরবর্তীতে যে মেয়েটা ঝুমা সে হঠাৎ করে অন্য একটা ইঞ্জিনিয়ারকে বিয়ে করে বসে, এবং সেই কারণে তার যে প্রেমিক ছিল ডাক্তার, তার সাথে তার জীবনটা যুক্তিবদ্ধ হয়নি। পরবর্তী এক সময় দেখা হয়েছে এবং সে তাকে কেন সে চলে গেল বা কেন একটু একটু একটা জিনিস করতেছিল, যদিও তার উত্তরটা পায়নি। কিন্তু বন্ধুত্বের যে সম্পর্কটা ছিল, বন্ধুত্ব যেটা ছিল, যেটাকে আমরা প্রেমও বলতে পারি, সেটা কিন্তু ছিল যে ত্যাগ করছে কিন্তু বন্ধুত্ব যায়নি, বন্ধুত্ব হারেনি। আমরা অনেক সময় বলি যে মিলনে প্রেম অনেক সমস্যা হয়ে যায়, সেই ব্যাপারটা ঘটেনি। তারপরে যে ওনার পরে যে গল্পটা আছে ইউ টার্ন, সেই ইউ টার্নের মধ্যে আমি একটা জিনিস দেখি যে মজনু এবং লাইলা এই দুজনের একটা ঘটনা সে লিখছে। এবং লাইলার মা লাইলা সম্পর্কে তার সংসদে বলতো যে ছেলেকে মজনুকে, যে ছেলেকে বউকে মায়ের ঘর রাখতে হয়, নারীদেরকে চাপের মধ্যে রাখলে হয়তো নারীরা শীত থাকবে, এরকম একটা শাশুড়ি বউ শাশুড়ি সম্পর্কটা আমরা এটাকে বলি যে যা তোমরা সম্পর্ক, অনেকটা সেরকম ছিল। এবং এই গল্পে সেরকম একটা আবহাওয়া আনার চেষ্টা করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে সে কোনো একটা ঘটনায় হঠাৎ করে রাগান্বিত হয়ে তার স্ত্রীর মধ্যে একদিন এমন মারা মারছে যে তার একটা বাঁ চোখ হয়ে অন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ঘটনা চক্রে আরেকদিন সেই যেটা মজনু, তার হঠাৎ করে দেখে কানের কথা শোনা যাচ্ছে না এবং সে বধির হয়ে গেছে বা গানে শুনতে পাচ্ছে না। এবং সেটা হচ্ছে প্রকৃতির প্রদূষণ, যেটা আমরা প্রকৃতির পরিশোধ করি যে আল্লাহ বা স্রষ্টা উনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হয়তো সে স্ত্রী সহ্য করেছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারটা করে গেছে, কিন্তু প্রকৃতি তাকে কিন্তু মাফ করে নেয়। যে নায়ক ছিল মজনু, লাইলি মজনু নামটা তো আমাদের এমনিতে প্রিয় কয়েকটা যুদ্ধে, কিন্তু এখানে লাইলা এবং মজনু, কিন্তু মজনু শেষ পর্যন্ত একবারে কানে শুনতে পাচ্ছে না এবং মনে হচ্ছে সেটা স্ত্রীর অভিশাপ এবং কোন প্রকৃতি প্রদূষণের কারণে হয়েছে। তারপর 4 নম্বর যে গল্পটা তিনি লিখেছেন বন্ধুত্ব, সেটা হচ্ছে 14 বছরের একটা কিশোর, তার 12 বছরের একটা কুকুর, যে কুকুরের সাথে জিনিসের সাথে সুন্দর একটা সম্পর্ক হয়েছে, সেই বিষয়টা উনি তুলে ধরেছেন। এবং বিচিত্রাদির এই গল্পের বইয়ের মধ্যে অন্তত 3টা গল্প আছে যেগুলি কিশোর গল্প বলা যায়। এবং আমি ওনাকে বলেছি যে গল্পগুলি আপনি আমাদের একটা বই করতে পারেন যে কিশোরদের, আমরা কিশোরদেরকে কোনো চলচ্চিত্র, কোনো গান, কোনো নাটক বা কবিতা আসলে উপহার দিতে পারি না। আমরা শিশু সাহিত্যিকরা কিশোর কবিতা, কিশোর গল্প উপহার দিই, কিন্তু সেগুলো কিশোরদের সাথে কতটা পৌঁছতে পারে সেটা দেখা দরকার। আমার মনে হয় বিচিত্রা দিয়েও তার এখানে কয়েকটা গল্প আছে, রাঙামাটির শেখ কটেজ, এরকম কয়েকটা গল্প আছে। যদি উনি একটা আলাদা বই করতে পারেন, আমি দিদিকে বলেছিলাম যে শিশু সাহিত্যের যারা পাঠক আছে বা ছোটদের হাতে এই বইটা তুলে দিতে পারবেন। এটা আমাদের স্টুডেন্ট, তারা কিন্তু স্কুল বা কলেজের স্টুডেন্ট, তারা এই গল্পগুলো পড়বে ঠিক আছে, কিন্তু এই অধ্যায়গুলো আর হয়তো ভালো করে বুঝবে না, এটা তাদের উপযোগী না বা এটা আর একটু ম্যাচিউর যারা তাদের জন্য এটা লেখা। তো সেজন্য ওই বন্ধুত্ব এবং রাঙামাটি শেখ কটেজ দেখুন বেশ কয়েকটি গল্প যেগুলি উনি আলাদা করে একটা বই করতে পারেন, যেটা ছোটদের বা কিশোরদের কাজে আসবে। তারপর তোমার করে ঠেকায় মাথা যে গল্পটা, আমাদের একটা গান আছে ও আমার দেশের মাটি তোমার করে ঠেকায় মাথা, এটা থেকে যেন নেওয়া। এবং সেখানে দেখা যাচ্ছে একজন মা, সে মা এবং যে নায়িকা রূপা, সে হচ্ছে সে এবং তার যে ইমেল হিন্দু মুসলমান যে সম্পর্কটা এটা আজকে নতুন না, অনেক পুরনো। এবং তাদের মধ্যে যে সম্পর্কটা হয়েছিল রূপা এবং হিমেলের মধ্যে, সেই সম্পর্কটা কিভাবে, একদিন হচ্ছে মা, একদিন হচ্ছে হিমেল বা প্রেমিক, তাদের মধ্যে কিভাবে সে মেল বন্ধন করবে, সে প্রেমিককেও ফেলতে পারবে না, মাকেও ফেলতে পারবে না। শেষ পর্যন্ত কিন্তু সমাধানটা মাই দিয়ে গেছেন, হঠাৎ করে মা মারা যাচ্ছেন। এবং সেই সময় মেয়েকে বলছে তোর মন যা চায়
তুই তাই গ্রহণ করবি। এখানে ধর্ম বা মত পরিবার বাকি সেগুলো দেখার দরকার নেই, মনের নির্দেশে চলবো বা মন যদি চায় তুমি ইমেলটা আপন করে নিবা, সেখানে ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়াবে না, তুমি তোমার মনের আদেশ শুনে চলবা। সেরকম একটা গাইডলাইন আমাদেরকে দিয়েছে, যদি সেটা অনেক পুরোনো বিষয় হয়ে আসছে এবং চলতে থাকবে যতদিন পৃথিবী আছে, তার ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়াবে না আমাদের ভালোবাসার ক্ষেত্রে। তারপরে যেটা বিপন্ন বিষয়, যে বর্তমান সময় আমরা ফেসবুকের মাধ্যমে দেশের কারোর সাথে পরিচয় হলো, একটা ফেক আইডি যে খুলতে, সেই ফেক আইডি খোলার পরে আমরা আগে হয়তো বলতাম যে ছেলেরা প্রতারণা করছে বা তাদেরকে দায়ী করতাম, মেয়েরাও যেটা করতে পারে সেরকম একটা ঘটনা একদম আমাদের কাছে সিআইডি এলাকার কোনো একটা ঘটনা করে নিয়ে আসছেন। পত্রপত্রিগুলো সত্যি কিনা কল্পনা আমি জানি না, কিন্তু প্রতিটা গল্প মনে হচ্ছে যতগুলি ঘটনা এখানে আছে সবগুলোর মধ্যে কোনো ঘটনা থেকে নেওয়া সত্য ঘটনারই একটা গল্প হলো। এটা সেরকম যে একটা মেয়ে প্রতারণা করছিল প্রেমিকের সাথে, সেই সময় সে হাতে ধরা পড়ে যায় বা ফাঁস হয়ে যায়, যে কারণে সেই ছেলেটা মেয়েটার কাছ থেকে রক্ষা পেয়েছে। আমরা একটা কবিতা বা গান বলি যে প্রেমের ফাঁক পাতা ভুবনে কখন সে ধরা পড়ে কে জানে, এরকম চরম মুহূর্তে আসল সত্যতা প্রকাশ হয়ে যায় যে একটা ফেক আইডির মাধ্যমে মেয়েটা ছেলেটার সাথে প্রতারণা করতে আসছে, ইত্যাদি সেই মুখোশটা উন্মোচন করে দিয়েছিলাম। তারপরে কোথায় যে পাই যেটা গল্প অন্য এটার মধ্যে আমাদের বিচিত্রাদের একটু ছায়া আছে, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। এখানে অনি নামে একটা ক্যারেক্টার, পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী, সে স্কুলে তার বন্ধুদের কাছে বলে আমার বাবা আজকে পূজার সময় আসবে বা পরবর্তী ছুটি থাকবে, কিন্তু কখনোই আসেন। 71 সালে বাবা মুক্তিযুদ্ধ শহীদ দিয়েছে, কিন্তু সবাই স্কুলে আসে কিন্তু ওর বাবা আসেন না। শেষে একজন বন্ধু বলে তোমার বাবা তো নাই মারা গেছে। শেষ পর্যন্ত মা, বাবা, দাদি বা দিদি ওরা স্বীকার করেছেন বাবা মা চলে গেছেন, 71-এ শহীদ হয়েছেন এবং তার আপনি আছেন এবং তুমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমাদের দিদির জীবনের সাথে মিলে যায়। কারণ মনে হয় যে কোথায় যে পায় এই গল্পটিও একটা বাস্তব ঘটনা থেকে আসে। তারপরে আবার খুঁজি যেটা রবীন্দ্রনাথের একটা গল্প, যে লাইন আমরা বলি অধিকার ছাড়িয়ে দিয়া অধিকার বাকিতে যাবার মতো এমন বিড়ম্বনা আর নেই। এই কথাটা যেন উনি আছেন সেখানে একজন 50 বছর বয়সের রমণী, তার নাম হচ্ছে পৃথা। সেই পৃথার একজন প্রেমিক ছিল নিলয়। সেই নিলয় কিন্তু 2 যুগ আগে পৃথাকে সে ল্যাং মেরে চলে যায় অনেকটা দায়িত্ব নেওয়ার টাইমে, অস্বীকার করে বা তার সন্তান, তার গর্বে তার সন্তান ছিল, তাকে সে অস্বীকার করে চলে যায়। আজ অনেক বছর পরে 50 বছর বয়সে কোনো একটা ট্রেনিং এ সেই নায়িকা যখন আসছে, সেখানে সে তার পিতৃতে দাবি নিয়ে আসে যে আমার সন্তান আমাকে দাও, আমি তো বিয়ে করছি 20 বছর, কিন্তু আমার নিঃসন্তান দম্পতি হিসেবে আছে, আমার সন্তান আমাকে ফিরে দেয়। সেদিন কিন্তু সেই যে নায়িকা বা আমাদের নারী চরিত্র, উনি কিন্তু তাকে ওটা ফিরে দেন। তো আমার এখন আর তোমাকে দরকার নেই, তুমি যে সময় দায়িত্ব নেওয়ার দরকার ছিল তখন কিন্তু তুমি সমস্যা দেখাও না। যে একটা সময় মানুষকে কাপুরুষ বা বীর পুরুষ সেটা চেনা যায়। দিদির গল্পের উনি বিষয়টা ঠিক সেভাবে নিয়ে আসছেন। একটা গল্প এখানে আছে আমাদের গয়া যাত্রা, আমরা অনেকে তীর্থে যায়, সেই দিদি তীর্থে গেছেন, ওনার প্রথম পুরুষের গল্পটা দেখা, এবং আমাদের অনেক সময় সিক্স সেন্সটা খুবই কাজ করে। তিনি একটা জায়গায় উঠবেন কিন্তু সেখানে আমরা নিরাপদ হবে না, সেটা নারীরা অনেক সময় বুঝতে পারে। আমরা হয়তো আল্লাহ ঈশ্বরের প্রতিনিধি করে যে মা বা মন্দিরেরা আমাদেরকে আল্লাহ একটা জানিয়ে দেন, কম বয়স হোক আর বয়স হোক, সিক্স সেন্স দিয়ে বুঝতে পারছি এখানে ঠিক হবে না, এই জায়গাটা বা এই কাজটা বা এই লোকটা মঙ্গলজনক না। সেটা উনি যে এখানে উঠছেন সেখানে উনি চলে আসছেন, আমরা এই জায়গায় উঠবো না, এই কলেজে উঠবো না, এখানে আমাদের জন্য ভালো হবে না। দেখা গেল যে সত্যি ওনার কথাটাই সত্যি হচ্ছে না, তো বিপদে পড়বে। সেই সিক্স সেন্সটা যখন কাজে লাগাতে পারে কেউ, আমরা পীর বা আউলিয়া দরবেশ বা আধ্যাত্মিক কারোর মাধ্যমে সেটা বিশ্বাস করি, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি থাকে, এটা কোনো হয়তো ভালো হবে এবং সেটা নারীদের পরিমাণে একটু বেশি থাকে। সেটা আমরা পুরুষ যদি মনে রাখতে মনে হয় এই দিদির গল্পটা করে আমার ভালো লাগবে মনে হচ্ছে। তারপর যেটা অন্যরকম শ্রোতা, সেখানে একটা কাজের বুয়া, সে পাশের বাড়ির যে দারোয়ান, সেই দারোয়ানের স্ত্রী ছবির মা, এবং সে ছবির মা যে একটা খুব গরিব ঘরে নিয়েছিল, তাকে ভালো ছেলে বিয়ে করে শহরে নিয়ে আসছে এবং একটা পরিবারে সে
দেখা গিয়েছিল যে পরিবারের একটা নিঃসন্তান দম্পতি আছে, কিন্তু ওনারা কখনো কোনো রোগের কারণে সেই মহিলা সংসার ছাড়ার কথা চিন্তা করেন, কিন্তু বউরা সবসময় চিন্তা করতে তার অনেক যে ভয় আছে বা ব্যবহার আছে তাকে সে কোথাও পালিয়ে যাবে। তো দেখা গেল যে একদিন সত্যি হচ্ছে তার বাসা মরে গেল, এখন তার পথটা ক্লিয়ার হয়েছে, কিন্তু তখন সে যাবে কিনা সেটা আসেন, মানে সুযোগ আসেন। তো বলে যে গ্রুপ লেভেল যারা আমরা চিন্তা করে, আমরা কিন্তু মধ্যবিত্তরা অনেক সময় অনেক কিছু করতে পারি, তোমরা নিঃসন্তান কিন্তু আরেকটা স্বামী নিয়ে পালাবার চিন্তাটা মহিলা হিসেবে করছেন না, কিন্তু কাজের লোক করতেছেন, সেটা বলেও ফেলছে। এই ধরনের কিছু ঘটনা আনছেন বাস্তব থেকে। তারপর একটা গল্প আছে শেষের দিকে, কারাতে রন্টি। একজন রন্টি ব্ল্যাকমেল প্রোডাক্ট এলাকায় একসময় তিনি উৎপীড়ের মতো ছিলেন এবং স্ত্রী মারা যাওয়ার পর অন্য সন্তানকে লালন পালন করতে সে না বিয়ে করেন, কিন্তু সন্তানকে বড় করে যখন সংসারী করেছেন তখন সংসারে কিন্তু ওনার জায়গা নেই, ওনাকে যন্ত্রের প্রয়োজন শেষ, বৃদ্ধাশ্রমের যে সৃষ্টি হয়েছে সেরকম একটা ঘটনা। সে রন্টি আসছে একজনের কাছে একটা কর্মসংস্থানের জন্য, একটা কাজের জন্য। একসময় যিনি এই এলাকার বা এই পাড়ার জিরো ছিলেন, সে ওনার সে কারাতে রন্টি এক সময় দিলেও আজকে উনি জিরো হয়ে গেছেন নিজের সংসারের জন্য বা জীবনের জন্য। জীবনের বাকি বাকি আমরা কত বিশ্ব যে অপেক্ষা করে সেগুলি ডিপ্রেশনের গল্পের ভিতর দিয়ে আপনারা পরিভ্রমণ করেন, আর মনে হয় খুব সুন্দর কিছু চিত্র এখান থেকে দেখতে পাবেন। লাস্টের যে শেষের যে গল্পটা, আমি একটা গল্প স্কিপ করে দিচ্ছি, সেটা সম্ভবত 32 পৃষ্ঠার ডায়েরির পাতাগুলো। এই ডায়েরির পাতাগুলো এবং বুভুক্ষ বিষয় দুটো হচ্ছে একই গল্প, এটা দুই জবানিতে লিখেছে। একটা হচ্ছে ডায়েরির পাতাগুলো হচ্ছে একটা লম্পট, কামুক এবং মাদকাসক্ত স্বামী, উনি যেসব কুকর্ম অপকর্ম করেন সেগুলো আবার ডায়েরিতে লেখেন। এবং ওনার স্ত্রী একসময় সেই ডায়েরি গিয়ে বুঝতে পারছে যে আমাকে তো সবই আসতেছে নিরন্তর, এবং সেই ডায়েরিটা তার স্বামীর পর্যন্ত সেই ডায়েরির মধ্যে উনি পেয়ে যান। উনি কি সব অপকর্ম করেন ছাত্রীর সাথে, তারপরে কাজের বুয়ার সাথে, অন্য মহিলার সাথে। একটা ক্যারেক্টার ডায়েরির পাতাগুলোর ঘটনার মধ্যে ওই চুম্বক অংশ যদি বলতে পারতাম তো ভালো লাগতো, কিন্তু না বলাই ভালো। এবং বুভুক্ষ বিষয়ে একটি অবস্থা যে নারীর কথা এখানে আছে, উনি একসময় বুঝতে পারতেন তার স্বামীকে এমনই একটা মানুষ যে কোনো মহিলা দেখলে তার আর মাথা ঠিক থাকে না, যে এখানে পর্যায়ে যে মহিলা, এবং সেটা জানতে জানতে শেষের দিকে ওনার অবস্থা পাইলে উনি তার সন্তানের বৃদ্ধি করতে অস্বীকার করেন, তাকে অস্বীকার করবেন, তার সাথে আলাদা থাকবেন, ওকে প্রতিবাদ করে একসময় বলবেন, এবং এক সময় উনি মৃত্যুবরণ করেন। কিন্তু মৃত্যুবরণ করার আগে একটা ডায়েরি ছিল, সেটা উনি লেখিকা এখানে জবানিতে আসছে, সেটার অংশটা উনি কোনোভাবে বলে গেছে আমার ডায়েরিটা এক জায়গায় আছে, তুমি এটা উদ্ধার করে নিয়ে আসবা। এবং উনি এনে করে ঘটনাগুলো জানতে পারছেন এবং বলছে যে আমি ওই ঘটনা দিয়ে একটা উপন্যাস লিখবো, যার নাম হলো যে বুভুক্ষ বিষয়। তো আমি দিদিকে সেই গল্পটা যখন করছিলাম মেলার সময় যখন বইটা বেরিয়েছে, তো আপনি আগামী বছর আবার একটা বই লেখেন, সেটার নাম দিবেন বুভুক্ষ বিষয়, একই নাম দিবেন। এবং দিলে সেটা বই আছে, কিন্তু প্রচ্ছদ দেখতে পাবেন এখানে প্রচ্ছদ শিল্পী অজয় সেন চৌধুরী উনি আছেন, ওনাকে ধন্যবাদ জানাই। উনি সম্পূর্ণ বিনা চার্জে আমাদেরকে এটা করে দিয়েছেন। আমাদের আগে সবাই বন্ধু বলে উনি অন্যভাবে আমাদের কোনো সম্মান নেননি, তার জন্য একটা হাত দাঁড়িয়ে দিলাম মনে ভালো হয়। উনি আজকে অনুষ্ঠান আসছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। শুধু আপনারা একটা প্রস্তুত করেছেন, আমার সবাই তুলে তুলতে পারেন। তো বিচিত্রাদের কাছে আশা থাকবে আপনি আবার আমাদেরকে একটা উপন্যাস লিখে দিবেন, রাধিয়া প্রকাশন বা যারাই বের করুন এই নামে আপনি করতে পারেন। একটি নামে একটা গল্পের বই হবে, একটি নামে তিনি কিন্তু ওনার যে মৃত্যু কথা বা মুভি বা যার কথা লেখা আছে সেই নায়িকাকে 15 বলছেন যে আপনি একটা আমার জীবনের কাহিনী একটা গল্প লিখবেন বা উপন্যাস লিখবেন, এবং উনি প্রতিষ্ঠিত আমি একটা উপন্যাস লিখবো, সে ডায়েরির উপর বেশি করে, এবং সেটার নাম দিবে যে বুভুক্ষ বিষয়। আমার মনে হয় মূল কাজটা এখানে করেন, এটা হচ্ছে ভূমিকা, এখন উপসংহারে যাবেন, সেটা দ্বিতীয়টা আমার দাবি থাকলো যে আপনি লিখবেন আগের মতো, নাহলে তারপরে উত্তরে লিখবেন। তো আমি আর দীর্ঘায়িত করছি না, আমরা যে কাছ থেকে শুনবো ভাইয়ের কাছ থেকে শুনবো, এবং তারও আমাদের আরো যারা আছেন মঞ্চে সবার কাছ থেকে আজকে বিচিত্রার কাছ থেকে শুনবো, এবং উনি লেখনী চালিয়ে যাবেন, সেটা থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ আজকে উপস্থিতিতে, আমাদেরও অনেক ভালো লাগছে। ধন্যবাদ অজয় সেন দাদাকে, আপনার চমৎকার প্রচ্ছদ
আমরা একটু আগে আপনাকে প্রত্যাশা করছিলাম, একসাথে দাঁড়িয়ে যাওয়ার একটা ইচ্ছা ছিল সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ সুন্দর বছরের জন্য। এখন বুভুক্ষ বিষাদের বইয়ের আলোচনায় আসবেন কবি রুহুল রুবেল। শুভ সন্ধ্যা। অধ্যাপক ও কথা সাহিত্যিক বিচিত্রা সেন তার বুভুক্ষ বিষাদ এই গল্পগ্রন্থের প্রকাশনা উৎসবে শ্রদ্ধেয় সভাপতি কবি রাশেদ, শ্রদ্ধেয় প্রধান অতিথি কবি এলিজাবেথ আরিকা বর্ষেরা, কবি অধ্যাপক সঞ্জীব বড়ুয়া এবং রাজিয়া প্রকাশনের অধ্যাপক ফ্রান্ক টিটু এবং উপস্থিত সুধী কবি বাছি, সকলকে আমার অভিনন্দন। যার কথা এড়ানো আমার জন্য কঠিন, না বলাটা কঠিন, সে হচ্ছে বিচিত্রা সেন। সত্যি আমি এর জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু ওর কথা না রেখেও পারলাম না, এই জন্য আসা। কারণটা হচ্ছে আমি একটু ঘর করব, আমার নিজস্ব কাজ ছাড়া আমি সহজে বেরোবো না। আর একটা কাজের জন্য আসতে পারে আমাদেরকে ম্যাগাজিন জন্য আসতে পারে। তো দুইটি কথা বলবো। ফ্রান্ক টিটু আমার সমস্ত কাজ করে দিয়েছেন, অর্থাৎ আমি যা বলবো গল্পের কথাগুলো একটু সংক্ষেপে যে বলবো তিনি সবটুকু করে দিয়েছেন। তবু আমার কিছু কথা আছে, সেই কথাগুলো হচ্ছে গল্পটা কার জন্য, কাদের জন্য, দায়বদ্ধতা কতটুকু, সেই দায়বদ্ধ লেখকের না প্রকাশকের না পাঠকের। এই কয়েকটি কথা আমি একটু অঙ্গনে বিচিত্রা সেন এর বিচরণ এক যোগ কাছাকাছি, যদিও আমি ভুল না করে থাকি। মাঝে সাথে কবিতার শব্দ মঞ্জুরিতে টানা মেরে জানান দিতে চাই কবিতার প্রতি বিমুগ্ধ ভালোবাসা। কথার বিন্যাসে নিজেকে প্রকাশ করার সমাজ ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা, শিল্প অঙ্গীকারের সামিল। বিষয়টি ভীষণ প্রেরণাস্পর্শী। 5টি গল্পগ্রন্থ, এর মধ্যে প্রকাশিত 3টি উপন্যাস, একটি প্রবন্ধ গ্রন্থ। কাহিনী কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানে অধ্যাপনা করে সৃজনশীল ও মননশীলতায় নিজেকে ব্যাপৃত রাখা কত যে কঠিন, আমার অভিজ্ঞতা সুখকর নয়। এই পথ পাড়ি দেয়া সাহিত্যের গতিমুখে নিজের সৃজনে আলোয় উদ্ভাসন সত্যি ভীষণ আনন্দের এবং প্রশংসনীয় তো অবশ্যই। আমরা সকলে জানি গল্প কাকে বলে, তার ভাষিক কাঠামো, তার আঙ্গিক কাঠামো, পরিধি এবং ব্যাপ্তি কতটুকু থাকা প্রয়োজন। গল্পের চিরন্তন সংজ্ঞাত কবিগুলোর কথা সবাই আমরা জানি, কিন্তু এর বাইরেও কথা আছে। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর উনি বলেছিলেন, গল্পের সংজ্ঞা রবীন্দ্রনাথের কতটুকুই সত্য নয়, এর বাইরেও কথা আছে। কারণ আমার গল্পে ছোট কথা নয়, আমার গল্পে বড় বড় কথা আছে, বড় বড় ব্যথা আছে। এই জন্যে সংজ্ঞা একটি দিয়েই সীমাবদ্ধ হয় না, অনেক সংজ্ঞা থাকতেই পারে। গল্পগুলোর নাম এর মধ্যে আপনারা জেনেছেন। তার মধ্যে আমার কাছে যে কয়টি ভালো লেগেছে সেটুকু দিয়ে কথা আমি অন্তত শেষ করার চেষ্টা করব। ভীষণভাবে ভালো লেগেছে ডায়েরির পাতাগুলো খুব ভালো লেগেছে। তারপর
তারপরে রাঙামাটির শিল কটেজ, আর বুভুক্ষ বিষাদের অংশ। এই গল্পগুলো আমাকে ছুঁয়েছে ভালোই। কেন? এই জীবনগুলো অন্যরকম মনে হয়েছে। আর বিচিত্রার গল্পের যে কাঠামোর মধ্যে আছে সহজ সাবলীল যে পদ্ধতি, সরলতা, তার মধ্যে কোনো